আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে। আমি ডক্টর মামুন আলা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে বলছি। আজকের আলোচনার বিষয় ডিপ্লোমা প্রকৌশলী বনাম বুয়েট শিক্ষার্থী, তাদের দাবিকে ঘিরে চলমান সড়ক মহাসড়ক অবরোধ এবং এ নিয়ে জনমতের বিশ্লেষণ। শাহবাগ থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সংবাদপত্র, টিভি, ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে হাজার হাজার প্রতিক্রিয়া। কেউ একে বলেছেন অধিকার আদায়ের সংগ্রাম, আবার কেউ বলছেন অযৌক্তিক দাবি, বিভেদের রাজনীতি কিংবা সাধারণ মানুষের ভোগান্তি। প্রসঙ্গত, বাংলাদেশের সরকারি চাকুরিতে প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত একটি বেতন কাঠামো রয়েছে, যেখানে প্রথম গ্রেড সর্বোচ্চ এবং 20তম গ্রেড সর্বনিম্ন। দশম গ্রেড সাধারণত উপসহকারী প্রকৌশলী পদটির জন্য নির্ধারিত। ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে এই গ্রেডকে নিজেদের অধিকার হিসেবে দেখেন। অন্যদিকে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন তাদের যোগ্যতা এবং পড়াশোনার মান ভিন্নতর। তাই বিএসসি ইঞ্জিনিয়ারদের এন্ট্রি লেভেল হওয়া উচিত নবম গ্রেড, এবং দশম গ্রেডের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া উচিত। আসুন দেখি এসব মন্তব্যে কি কি যুক্তি উঠে এসেছে। প্রথমত, লক্ষ্য করা যায় ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন কেবল চাকুরির পদ নিয়ে নয়, বরং এক ধরনের অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। মন্তব্য এসেছে, আমাদের পদ একটাই, উপসহকারী প্রকৌশলী। জীবন দেব, কিন্তু পদ দেব না। অনেকে লিখেছেন স্লোগানের ভঙ্গিতে, লং মার্চ সফল হোক, জয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জয়। কেউ আবার স্মরণ করিয়ে দিয়েছেন 2013 সালের আন্দোলনেও রক্ত দিতে হয়েছিল। ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে বুয়েট ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের যুক্তি, বিএসসি ইঞ্জিনিয়ারের এন্ট্রি পোস্ট অবশ্যই নবম গ্রেডে হওয়া উচিত, আর দশম গ্রেডের জন্য কোনো কোটা নয়। এই আন্দোলনে বড় প্রশ্ন হয়ে উঠেছে, চাকুরির পদ বন্টন মেধার ভিত্তিতে হবে নাকি কোটার ভিত্তিতে। বুয়েট শিক্ষার্থীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দশম গ্রেড যদি ডিপ্লোমাদের জন্য সংরক্ষিত হয়, তবে তারা বুয়েটে কেন পড়ছেন। একজন যুক্তি দিয়েছেন, যোগ্যতার পরীক্ষাই মেধার আসল মানদণ্ড। অনেকে কটাক্ষ করে লিখেছেন, তোরা আগে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে চান্স পেয়ে দেখ। কিংবা, একজন বুয়েটের ছেলের মেধা আর দশম শ্রেণী পাস ডিপ্লোমাদের মেধার তফাৎ আকাশ পাতাল। তাদের মতে ডিপ্লোমা মানে মূলত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার নয়। তাই একই গ্রেডে চাকুরির প্রতিযোগিতা আসলে ডিগ্রি প্রকৌশলীদের মর্যাদা খাটো করেছে। কেউ ব্যঙ্গ করেছেন অটো পাস মেধাবী। অন্যদিকে ডিপ্লোমারা পাল্টা দাবি করেছেন, মেধা শুধু ভর্তি পরীক্ষার নম্বরে নয়, মাঠের কাজের দক্ষতাই আসল মেধা। অন্যরা বলেছেন, সপ্তম গ্রেড পর্যন্ত উন্মুক্ত করে দাও, দেখা যাবে কারা মেধাবী। এখানে মূল দ্বন্দ্ব হলো, মেধা কি কেবল একাডেমিক প্রতিযোগিতার ফল, নাকি হাতে কলমে দক্ষতার প্রকাশ। অর্থাৎ আসল প্রশ্ন দাঁড়িয়েছে, মেধার প্রকৃত সংজ্ঞা কি, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা নাকি মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা। বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। অনেক মন্তব্য থেকে বোঝা যায় মানুষের একাংশ শিক্ষা ব্যবস্থার ভেতরের অকার্যকারিতা বা অবিচারও এই আন্দোলনের মধ্য দিয়ে ফুটে উঠেছে। বিশেষ করে অটোপাস ইস্যুতে ক্ষোভ তীব্র। মন্তব্য এসেছে, অটোপাসের ফল ভুগছে আজ বাংলাদেশ, অটোপাস মেধাবী আর কতকাল জ্বালাবি। অন্যদিকে ডিপ্লোমা শিক্ষার্থীরা মনে করেন অটোপাস তকমা আসলে তাদের অবদানকে হেয় করার হাতিয়ার। তারা অভিযোগ তুলেছেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছোট করে দেখা হয়, অথচ বাস্তবে দেশের অবকাঠামোগত কাজের বড় অংশই তারা সামলায়। একজন লিখছেন, বাংলাদেশের যত উন্নয়ন কাজ তার 90% ডিপ্লোমা প্রকৌশলীদের হাত ধরে। অনেক মন্তব্যে বলা হয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দেশ গড়ার হাতিয়ার। এ ধরনের বক্তব্য তাদের আত্মমর্যাদা ও জাতীয় অবদানকে সামনে নিয়ে আসে।
সাধারণ মানুষের মন্তব্যে বিভাজনও স্পষ্ট। দুই পক্ষের প্রতি সমর্থন দেখা যাচ্ছে। আপনাদের দাবি যৌক্তিক, মানতেই হবে, আমরা আছি আপনাদের পাশে, ডিপ্লোমা ভাইদের বিজয় হবেই। অন্যদিকে প্রবল বিরোধিতাও আছে। মন্তব্যগুলোর একটি বড় অংশে ডিপ্লোমাদের অবমূল্যায়ন চোখে পড়ে। কেউ লিখেছেন, ডিপ্লোমা করে আবার প্রকৌশলী হয় কেমনে? যার যোগ্যতা আছে সেই চাকরি পাক। আরেকজনের ভাষায়, ডিব্বারা পিয়নের কাজও পাবে না। এসব অসম্মানজনক শব্দ ব্যবহারে বোঝা যাচ্ছে প্রকৌশল খাতের ভেতরে এক ধরনের সামাজিক শ্রেণী বিভাজন এবং মর্যাদা সংকট স্পষ্ট হয়ে উঠেছে। তৈরি হয়েছে কে আসল ইঞ্জিনিয়ার আর কে কেবল টেকনিশিয়ান, এই নিয়ে তর্ক। অনেকে আবার বুয়েট থেকে পাশ করা প্রকৌশলীদের দক্ষতা ও তাদের জন্য ব্যয়ের ভারসাম্য নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, সরকারের বিনিয়োগ বেশি হয় ডিগ্রি ইঞ্জিনিয়ারদের পেছনে, যাদের ভূমিকা হওয়া উচিত গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রিক। কেউ উদাহরণ দিয়েছেন, যদি 50 টাকায় কাজ করা যায় তবে 500 টাকা খরচ কেন? আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, বুয়েট থেকে পড়ে ঢাকায় অটো চালায়, তাই তারা অটো বানাতে পারে। আবার কেউ বলছেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটও এখন ডিপ্লোমাদের সাথে প্রতিযোগিতায় বসতে চাইছে। এটা লজ্জার। অল্প সংখ্যক মন্তব্যকারী বিভেদ ভুলে যুক্তির কথা তুলেছেন। জাতি গঠনে একসাথে কাজ করুন, ব্যক্তিগত স্বার্থে বিভাজন করবেন না। আমাদের প্রয়োজন দক্ষতা ও সহজ সেবা। অসংখ্য মন্তব্যে এই আন্দোলনকে রাজনৈতিক রঙে দেখা হয়েছে। বারবার এসছে ঐতিহাসিক স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কোটা বাতিল, লবিং বাতিল। অনেকেই মুক্তিযুদ্ধের ভাষা টেনে আন্দোলনকে নৈতিক শক্তি দিচ্ছেন। কেউ আর বলেছেন, এরা আসলে হাসিনার লোক। কেউ লিখেছেন, ডক্টর ইউনূস আসার পর থেকেই শান্তি উঠে গেছে। অন্যরা একে সরাসরি ষড়যন্ত্র বলেছেন। আরেকটা গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে। কেউ দাবি করছেন, দাবি না মানলে সরকারকে পদত্যাগ করতে হবে। এখান থেকে বোঝা যায় অনেক সাধারণ মানুষ এই আন্দোলনকে আর কেবল শিক্ষার্থীদের দাবি হিসেবে দেখছেন না, বরং বৃহত্তর রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করছেন। কেউ আন্দোলনকে ঐতিহাসিক ন্যায়বিচার বলছেন, আবার কেউ দেখছেন এটিকে দেশের অরাজকতা ও অযোগ্য রাজনীতির প্রতিফলন হিসেবে। সাধারণ নাগরিকদের অনেকে আন্দোলনের যৌক্তিকতা নয়, বরং যানজট, অরাজকতা আর দৈনন্দিন কষ্টকে সামনে আনছেন। অসংখ্য মানুষ এই আন্দোলনকে ভোগান্তির প্রতীক হিসেবে দেখছেন। কেউ লিখেছেন, 2 দিন পর পর মিছিল করে টোকাইগুলো। আবার কেউ বলছেন, ঢাকা শহর এখন বসবাসের অযোগ্য। অন্যরা রসিকতা করছেন, হা হা হা, নতুন দেশ, কিংবা এদের সবাইকে মিরপুর স্টেডিয়ামে নিয়ে গিয়ে ক্রিকেট খেলানো হোক। এখন প্রশ্ন হলো, প্রকৌশল শিক্ষার্থীদের এই সড়ক মহাসড়ক অবরোধ কি কেবল চাকুরি নিয়ে লড়াই, নাকি এর ভেতরে আত্মপরিচয়, অস্তিত্বের প্রশ্ন, মেধার সংজ্ঞা, সামাজিক মর্যাদা এবং সাধারণ মানুষের বিভক্ত দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন লুকিয়ে আছে? এটি কি কেবল প্রকৌশল শিক্ষার্থীদের একটি আন্দোলন, নাকি বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী কাঠামোর গভীর সংকটের প্রতিফলন? আপনি কিভাবে দেখছেন এই আন্দোলনকে? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন, জনমতের বিশ্লেষণ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।